দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তানের পর ভারতকেও পেস আগুনে দগ্ধ করতে টাইগারদের প্রস্তুতি। টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষেও সাফল্যের আশা। আমার মতো কোনো ক্রীড়াবিদ যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে তাদের সাথে এই ধরনের কোনো হয়রানির শিকার হোক, সেটা আমি কখনোই চাই না। নিজের পরিণতি সাকিব মাশরাফির ক্ষেত্রে দেখতে চান না আমিনুল। উদ্দেশ্য প্রণোদিত হয়রানি না করার আহ্বান। গণ অভ্যুত্থানে নীরব থাকায় দুই ক্রিকেটারকে বললেন ক্ষমা চাইতে। এবং শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগ। রাতে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। স্পেনের প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ে ভোরে চিলির বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ড্রেসিং রুমে একাধিপত্য প্রতিষ্ঠার খেলোয়াড় ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ব্যাপক সমালোচিত চন্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পরও তাই হুমকির মুখে তার চাকরি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র কয়েক মাস আগে এমন সিদ্ধান্ত নেওয়া বিচক্ষণতার পরিচয় হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই পরিচালকের পর্যবেক্ষণ, ক্রিকেট নিয়ে হাতুরুর জ্ঞান অনেক গভীর। এদিকে ভারতের বিপক্ষে সিরিজ পাকিস্তান সফরের তুলনায় অনেক কঠিন হবে বলেও মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক। চন্ডিকা হাথুরুসিং এর ব্যাপারে আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে বেটার কাউকে পাইলাম কিনা বা তার কাছাকাছি কারো ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম থাকতে পারে, ডিক্টেটর টাইপের হইতে চায় মাঝে সাঝে, বাট প্ল্যানিং নিয়ে ক্রিকেট নিয়ে কম্প্রোমাইজ করে নেই। বাদ দিলে যে খারাপ হয়ে যাবে, বাংলাদেশ টিম খারাপ হয়ে যাবে সেটাও আমি বলি না। বাদ না দিলে যে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে, চ্যাম্পিয়ন হবে সেটাও আমি বলি না। ছোটো টাইমের মধ্যে কে দায়িত্ব নিবে, দায়িত্ব দেওয়া তো আপনি আপনি একটা অ্যাসিস্ট্যান্ট কোচকে হয়তো বা দিয়ে দিতে পারে, সেটাও হতে পারে সে যদি নিতে চায়, বা লোকাল কোচদের কথা শুনছি যদি তারা নিতে চায় দায়িত্ব অবশ্যই দেবে, বা আপনি যদি ভালো ফরেন কোচের মধ্যে খুঁজে পান, কারণ টিমটা তো চলতে হবে। কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এখন আপনি একটা কোচ সরিয়ে আবার কোচ আনবো, আমি বলছি না যে চান্দিকা সরিয়েন না, আমি সেটা একবারও বলছি না, বাট আমি বলছি যে এটা কি ভালো হবে কিনা সব কিছু চিন্তা করার বিষয়। ফারুক ভাই ভাস্ট এক্সপিরিয়েন্স, উনি সেটা চিন্তা করবেন। দেশের ক্রিকেটের জন্য যেটা মঙ্গল হবে সেটাই করতে হবে। সাবেক অধিনায়ক মনে করিয়ে দেন ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জটা কত বড়। ভারতের ব্যাটিং আর পাকিস্তানের ব্যাটিং আমি বলবো না যে একরকম। হ্যাঁ, বাবর আজম ছিল, রিজওয়ান ছিল, ভালো প্লেয়ার ছিল অনেক, বাট অনেক নতুন প্লেয়ার ছিল যারা হয়তো বা টেস্ট ম্যাচের প্রেশারটি এখন দিতে পারে না। ইন্ডিয়া কিন্তু অনেক ব্যালেন্সড বা অনেক এক্সপিরিয়েন্সড একটা টেস্ট টিম। ওদের সাথে কম্পিট করা টাফ হবে। আমরা আমাদের প্রসেসটাই ঠিক থাকি, কাজগুলো ঠিক মতো করি, রেস্ট উইল বি টেক কেয়ার। মানে যে আপনি ম্যাচ জিতা হারা এটা তো পরের ব্যাপার। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্রেরই রানার্স আপ টিম ভারত এবারও রয়েছে টেবিলের শীর্ষে। আবার কয়েক মাস আগেই তারা জিতেছে টি-20 বিশ্বকাপ শিরোপা। তবুও পাকিস্তানকে হারানোর স্পিরিট পুঁজি করে ভারতকেও মাটিতে নামাবে বাংলাদেশ, উচ্চাশা সবার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের মতো না হলেও তাদেরও দুর্বলতা রয়েছে। সেই জায়গা খুঁজে বের করে পেসারদের নিয়ে আলাদা করে কাজ করাও হচ্ছে, জানিয়েছেন টাইগার্সের বোলিং কোচ তারেক আজিজ খান। পাকিস্তানের সাফল্য ভারতে ধরে রাখতে পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশি কোচরা অন্তরালে কাজ করলেও কৃতিত্ব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বলে মনে করেন তিনি। হাসান মাহমুদ, নাহিদ রানাদের পাশাপাশি সাদা বলের ক্রিকেটারদের নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান তিনি। মুস্তাফিজ, তাসকিন, ইবাদত, শরীফুল, হাসান, তানজিম সাকিব, নাহিদ রানা। টাইগারদের ন্যাশনাল সার্কিটে এক ঝাঁক পেসার। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার নেতৃত্ব দিয়েছে পেসাররাই, যাদের প্রস্তুত করার পেছনে বিশেষ ভূমিকা ছিল দেশি কোচদের। পাকিস্তান সিরিজের আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বিদেশি কোচরা যখন কাজ করার সুযোগ পাচ্ছিল না, তখন পেসারদের নিয়ে কাজ করেছেন জাতীয় দলের সাবেক পেসার ও কোচ তারেক আজিজ। হাসান মাহমুদের বোলিং বৈচিত্র্য, নাহিদ রানার সাফল্য, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে নিখুঁতভাবে কাজ হয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। রংপুরে টি-20তে ব্যাক করি, আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য। যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে, কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেন্থটা নিয়ে লড়তে হবে। তো সেই জায়গায় নাহিদ আমাদের এক্সক্লুসিভ, আমরা জানি যে ও স্ট্যান্ড দিয়ে পিছনে নিতে পারবে, বাট সামহাও একটা বলার দরকার যে সামনে থেকে সুইং করে বেরোতে পারবে। দেন আমি একজনকে দিয়ে পিছনে ঠেলে নিয়েছি, আর একজনকে দিয়ে আমি সামনে আনানোর চেষ্টা করছি। সামনে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজ। আসন্ন সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন চলছে। টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ আরও বেশি টাইগারদের। ভারতের দুর্বলতা খুঁজে সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে বলে
বলে জানান তারেক আজিজ। দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছে। হাতুড়া যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুড়া নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। বরাবরই জাতীয় স্তরে খারাপ সময় কাটালে ঘরোয়া কোচদের দ্বারস্থ হন ক্রিকেটাররা। নিজেদের সমস্যা নিয়ে সমাধানে দেশীয় কোচদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররাও। তবে সেই তুলনায় কৃতিত্ব কমই পান তারা। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। কোন প্লেয়ারটা কিভাবে আমরা তাদেরকে আটকাতে পারি T20 ফরম্যাটে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কিভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। টেস্ট ও টি-20-র বিবেচনায় ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তারেক আজিজ। সেই জায়গাটায় আমাদের প্লেয়ারকেও আমরা চাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যারা দেশের হয়ে খেলেছেন, সাফল্য এনেছেন, তাদের যেন হেনস্থার শিকার হতে না হয়। সাকিব মাশরাফির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ না হওয়া এবং আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনে অংশ নেয়ায় তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন দেশের একমাত্র সাফজয়ী অধিনায়ক। দুর্নীতি ও রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চান আমিনুল। প্রয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুব ও ক্রীড়া উপদেষ্টাকে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি একসময় ফুটবল মাঠ দাপিয়েছেন, দেশকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য। তবে সেই আমিনুল হককে কিন্তু একটা সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল, যার ফলে তাকে বহুবার যেতে হয়েছে জেল হাজতে। তবে সেই আমিনুল হক এখন মুক্ত এবং একই সঙ্গে তিনি ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে আছেন আমিনুল হক। তার কাছে জানবো যে ক্রীড়াঙ্গনের যে সংস্কারের কথা চলছে এবং সম্প্রতি যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন বারবার একটা কথা বলছেন যে ক্রীড়াঙ্গনের সংস্কার করতে চান। তার কাছ থেকে জানতে চাইবো যে সংস্কারটা কেমন হলে ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হবে এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা দীর্ঘ যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং স্বাধীন বাংলাদেশে মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে মানুষ তার মতামত প্রকাশ করতে পারছে। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠানে সর্বোচ্চ পরিমাণে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, আমরা চাই এই বাংলাদেশে এখন থেকে যেই জনগণের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যাতে কোনো রাজনীতিকরণ, কোনো দলীয়করণ করা না হয় এবং সেটার জন্য আমি কথা বলছি, পাশাপাশি আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন তারা কথা বলছেন এবং আমাদের তরুণ ক্রীড়া উপদেষ্টা তিনিও বারবার কথা বলছেন, তার সাথে আমার কথা হয়েছে। আমরা চাই যে কোনো বিশেষ দলকে কোনোভাবেই সুযোগ না দিয়ে আমরা চাই যে সকলে মিলে, এবং যেখানে গত 17 বছরে আমাদের যারা ক্রীড়া সংগঠক বঞ্চিত ছিলেন, যারা মাঠের ক্রীড়া সংগঠক ছিলেন, যারা কোনো দলের সাথে জড়িত না, আমরা চাই সেই লোকগুলিকে আমরা আবার সামনের দিকে এগিয়ে এনে এবং সুন্দরভাবে যাতে তাদের হাতে দায়িত্বটি বুঝিয়ে দিয়ে যাতে আমরা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, অন্যান্য ফেডারেশনগুলি বলেন, অলিম্পিক বলেন বা ক্রীড়া পরিষদ বলেন, কারণ আওয়ামী সরকার তার যে স্বৈরাচারী মনোভাব এদেশের মানুষের উপরে ছিল, সেই স্বৈরাচারী মনোভাব কিন্তু ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব জায়গাতেই ছিল তাদের। আওয়ামী সরকার যেভাবে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে, আমরা চাই ঠিক তার অপোজিট, তার উল্টোটা করতে চাই। সেটা হচ্ছে যে এইসব প্রতিষ্ঠানে কখনোই যাতে আর কোনো দলীয়করণ করা না হয়, রাজনৈতিকরণ করা না হয়, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব গতি রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে, সেই গতিতেই তারা চলবে। আপনার এই রুমে দেখছি আপনার হাতে অনেক ট্রফির হাতে ছবি, আপনার এই হাতে হাত করা পরানো হয়েছিল এবং আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন, গত বছর নভেম্বর আমি যদি ভুল না হয়ে থাকে, আপনাকে গ্রেফতার করা হয়। প্রায় 3 মাসেরও বেশি সময় আপনি জেল খেটেছেন এবং সেই সময় আপনার হাতে হাত করা পরে এরকম ছবি কিন্তু আমরা দেখেছিলাম, মানুষের মধ্যে নাড়া দিয়েছিল যে আপনি বাংলাদেশকে, ফুটবলকে সর্বোচ্চ যে সফলতা এখন পর্যন্ত যেটা পেয়েছে সেটা এনে দিয়েছেন। যেই হাতগুলো দিয়ে আপনি গোল
বার রক্ষা করেছেন, গোল আটকেছেন, প্রতিপক্ষের শট রক্ষা করেছেন, সেই হাতে হাত করেছিল। রাজনীতি করতে গেলে আমার নামে মামলা হতেই পারে, বাট সেটার একটা নিয়মের ভিতরে থেকে। কিন্তু যেইভাবে বারংবার আমাকে মামলা দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে নির্যাতন করা হয়েছে, সেটি নিয়ে আসলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বা স্বৈরাচারী যে মনোভাব শেখ হাসিনা সরকারের ছিল সেটা নিয়ে আমি খুব বেশি অবাক হইনি। বাট আমার কাছে যেটি মানে অবাক করা বিষয় ছিল যে একজন বাংলাদেশের একজন ক্রীড়াবিদ হিসেবে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আমার মতো একজন ক্রীড়াবিদকেও একচুল পরিমাণও ছাড় দেননি। এবং আমি তো আমার দেশের মানুষের জন্য কথা বলেছি, আমি আমার দেশের গণতন্ত্রের জন্য কথা বলেছি, আমি মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলেছি। তো সেই কথা বলতে গিয়ে দেখা গেছে যে আমাকে বারংবার হামলা মামলার জুলুমের শিকার হতে হয়েছে। বাট আমি মনে করি যে দেশের মানুষের জন্য এই যে জেল খেটেছি বা দেশের মানুষের অধিকারের জন্য জেল খেটেছি, হাসিনার যেহেতু পতন হয়ে গেছে, এখন ওই জেল খাটাটা বা ওইটা আমার কাছে এখন বড় বিষয় না, কারণ ওই কষ্টটুকু সহ্য করার মতো আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিল, শক্তি দিয়েছিল। তা আমার কাছে এটি ভালো লাগার জায়গা যে শেখ হাসিনার পতন হয়েছে। আমি চাই যে বাংলাদেশে যাতে কোনো ক্রীড়াবিদ বা যারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার হোক, ফুটবলার হোক, যেই হোক না কেন, এই ধরনের হয়রানির শিকার হোক, এটা আমরা কখনোই চাই না। বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে নতুনভাবে এবং মুক্ত আকাশে মুক্ত বাতাসে আমরা আজকে স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও কিন্তু দীর্ঘদিন এই স্বৈরাচারী মনোভাবের কারণে আপনারা কিন্তু কথা বলতে পারেন। সত্য কথা বলতে গেলে আপনাদের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, বিভিন্নভাবে আপনারা জুলুমের শিকার হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে যে এই নিউজ করা যাবে না, এটা করা যাবে না, বাধ্যবাধকতা ছিল। কিন্তু বর্তমানে কিন্তু স্বাধীন বাংলাদেশে আপনারা স্বাধীন, আপনারা আপনাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারছেন। আমরা এখন সত্য কথা বলতে পারছি, আমরা স্বাধীন মতামত প্রকাশ করতে পারছি। তো এই স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের এটা। আমরা জানি সাকিব মাশরাফিকে অনেকে পছন্দ করতো, তাদের খেলোয়াড় তারা যে কীর্তি করেছে খেলার মাঠে এসবের জন্য, কিন্তু সেন্টিমেন্ট বা এখন তাদের অবস্থান, তাদের এই গত কয়েক মাসে যে আন্দোলন হয়েছে জুলাই থেকে, সে আন্দোলনে তাদের অবস্থান এবং বিভিন্ন কারণে তাদের প্রতি মানুষের সে ভালো লাগাটুকু নেই। সাধারণ মানুষ যারা তাদেরকে বছরের পর বছর সমর্থন করেছে, ভালোবেসেছে, তাদের প্রয়োজনে পাশে পায়নি, তাদেরকে উচিত জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করা। তারা যে ভুল করেছে সেই ভুলটি অবশ্যই জাতির সামনে এসে তাদের স্বীকার করা উচিত যে আমরা এই ধরনের একটি স্বৈরাচার সরকারের সাথে আমাদের যাওয়া উচিত হয়নি, এবং সেই ভুলটি যদি তারা স্বীকার করে তাহলে হয়তো জাতি তাদেরকে ক্ষমা করে দিবে। আর না হলে আসলে তাদের যে বিষয়টি আসলে এখন প্রত্যেকটি মিডিয়াতে আমরা দেখছি বা আলোচনা হচ্ছে যে আসলে সাকিবের নামে মামলা হয়েছে বা মাশরাফির নামে এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা আমি জানি না। সো দ্যাট আমরা চাই যে একজন ক্রীড়াবিদকে যাতে কোনোভাবে হয়রানি করা না হোক, কারণ যেহেতু মামলা হইলেই কিন্তু সে অপরাধী হয়ে গেল না বা তার অপরাধ নিশ্চিত হয়ে যায়নি, তাই না? তো সেটা আমরা চাই যে আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে গত 15-17 বছরে যে জুলুমের নির্যাতন, যে হামলা মামলা বা যেভাবে আমাকে গুলি করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ, এবং যেভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, এবং লাস্ট যে এই আন্দোলনে জনগণের যে আন্দোলন, সেই 20শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি 6ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দিন আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছে সকলেই আমরা মুক্ত হয়েছি। তা আমরা চাই না যে এই যে জুলুম নির্যাতন আমার সাথে হয়েছে, ভবিষ্যতে আমার মতো কোনো ক্রীড়াবিদ যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে তাদের সাথে এই ধরনের তারা কোনো হয়রানির শিকার হোক, সেটা আমি কখনোই চাই না। এবং আমি চাই যে তাদের উচিত, তাদের যদি বিবেকবোধ থাকে, অবশ্যই তারা যে ভুল করেছে সেই ভুলটি তাদের জাতির সামনে স্বীকার করা উচিত। তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ যেহেতু সাকিব মাশরাফিকে পছন্দ করে, তারা নিশ্চয়ই সাকিব মাশরাফির বিষয় বিবেচনা করবেন। অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের সঙ্গে, যেটা বললেন যে ফুটবলকে রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত করতে বলে নিশ্চিতভাবেই ফুটবলের সুদিন ফিরবে, একই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরও সুদিন ফিরবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পূর্ণ হলো গণ অভ্যুত্থানের 1 মাস। দেশের অন্যান্য সব ক্ষেত্রের মতো পরিবর্তনের হাওয়া ক্রীড়াঙ্গনেও। রক্তক্ষয়ী এই গণ অভ্যুত্থানে অনেক ক্রীড়াবিদ সমর্থন দিয়েছেন শুরু থেকে। কেউ ছিলেন রাজপথে, আবার সাকিব মাশরাফির মতো তারকাদের নীরবতায় হতবাক হয়েছেন অনেকে। জুলাই বিপ্লবের প্রভাব ও পরিবর্তন নিয়ে এবারের প্রতিবেদন। কত প্রাণ হলো
কত শত প্রাণ, কত রক্তের বিনিময়ে এই গণ অভ্যুত্থান। ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে যেন নতুন এক বাংলাদেশ পেয়েছে মানুষ। জুলাই বিপ্লবে ঝরে গেছে শত শত প্রাণ, অনেকেরই ফেরা হবে না স্বাভাবিক জীবনে। রক্তাক্ত এই জুলাই বিপ্লবে ভূমিকা কি ছিল দেশের ক্রীড়াঙ্গনের? ক্রিকেটারদের মধ্যে সবার আগে ছাত্রদের পাশে দাঁড়ান তাওহিদ হৃদয়। 16 জুলাই সামাজিক মাধ্যমে তার করা পোস্টের পরে একে একে যোগ দেন শরীফুল, তাসকিন, সোহানরা। তবে কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সরব ছিলেন রাজপথেও। যদিও গুরুর মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াননি তার শিষ্য সাকিব আল হাসান। লাখো তরুণের কাছে যিনি মহানায়ক, তিনি জাতির ক্রান্তি লগ্নে বড় করে দেখেন নিজের রাজনৈতিক পরিচয়কে। ঢাকা সহ গোটা দেশ যখন রক্তাক্ত, তখন পরিবার নিয়ে বিদেশ বিভুঁইয়ে আয়েশি জীবনে মেতেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সাকিবের মতো নিজের স্বার্থ দেখেছেন পঞ্চপাণ্ডবের বাকি 4 সদস্য। মুশফিক, রিয়াদ কিংবা তামিমের প্রতিবাদ ছিল কেবলই নামমাত্র। আওয়ামী লীগের আরেক নেতা মাশরাফিও ছিলেন নীরব দর্শক হয়ে। আইকন ক্রিকেটারদের এমন নীরবতায় ক্ষোভ বাড়ে সমর্থকদের মাঝে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব প্রবাসীদের রোশানলে পড়েন কানাডাতে। হাসিনা সরকারের পতনের পর মাশরাফির ওপরও ক্ষোভ প্রকাশ করেন নড়াইলবাসী। গণহত্যার প্রতিবাদ করেন ক্রীড়াঙ্গনের গণমাধ্যম কর্মীরা। 3 আগস্ট মিরপুর স্টেডিয়ামের সামনে মানববন্ধনে যোগ দেন প্রথিতযশা সাংবাদিকরা। বিপ্লবে রাঙানো জুলাইয়ের পরে আগস্টে বড় বদল এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিসিবি আগলে রাখা পাপন গং আত্মগোপনে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়ে সংস্কার কাজ শুরু করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বদল এসেছে ফেডারেশনগুলোতেও। এতদিন ক্ষমতার সামনে মুখ বন্ধ করে রাখা সংগঠকরা নতুন করে প্রতিবাদের ভাষা শিখেছে জুলাই বিপ্লবের পরে। প্রতিবাদ তীব্র হচ্ছে দেশের ফুটবল অঙ্গনেও। কাজী সালাউদ্দিনের হাত থেকে পরিত্রাণ চায় দেশের ফুটবল প্রেমীরা। এরই মধ্যে দায়িত্ব ছেড়ে পালিয়েছেন তার সহযোগী সালাম মুর্শিদি। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াইয়ে হাতছাড়া হয়েছে মর্যাদার এক ইভেন্ট। ঘরের মাঠে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারায় বাংলাদেশ। যদিও শত শত প্রাণের বিনিময়ে পাওয়া যে মুক্তি, তার তুলনায় একেবারেই তুচ্ছ এমন ক্ষতি। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন করে আরও বড় স্বপ্ন দেখছে কোটি কোটি বাংলাদেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ। উয়েফা নেশনস লিগের খবর। রাতে পর্দা উঠছে উয়েফা নেশনস লিগের 4র্থ আসরের। উদ্বোধনী দিনে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মদ্রিসের ক্রোয়েশিয়া। লিসবন স্তাদিও দা লুজ অ্যারেনায় ম্যাচ শুরু আজ রাত 1:15টায়। একই সময়ে ভিন্ন ম্যাচে সার্বিয়ার বিপক্ষে লড়বে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর ডেনমার্কের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বয়স সে তো স্রেফ একটা সংখ্যা মাত্র। মানুষটি যখন ক্রিস্টিয়ানো, শুধু ফেলিক্সই নয়, নির্ভরতা খুঁজতে যাবেন যে কেউই। হতাশার ইউরোপ পার করার পর যারা শেষ দেখে ফেলেছিলেন রোনালদোর, তারা হয়তো মুখ লুকাতে চাইবেন। সৌদি লিগে গোল করার অবিশ্বাস্য ধারাবাহিকতার সঙ্গে ফিটনেস, এই রোনালদো অনন্য সাধারণ। ক্রোয়েশিয়া ম্যাচের আগের শেষ অনুশীলনও তাই ক্যামেরার লেন্সের দৃশ্যপটে CR7। তবে শুরুর ম্যাচে নেশনস লিগের সাবেক চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেটি শুধুমাত্র র্যাঙ্কিংয়ের 8 আর 13 লড়াই বলেই নয়। অ্যাড্রিয়াটিক সাগর পারের দেশটি যে কারোর জন্যই বরাবরই প্রতিপক্ষ হিসেবে কঠিন। দিন বদলের গানে পর্তুগাল দলের তারুণ্যের জয়গান। পেপে পরবর্তী যুগে ঘর সামলানোর দায়িত্ব দালোদ, দিয়াজ, সিলভা, মেন্দিসদের। মধ্যমাঠে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজরা বলের যোগান দেবেন রাফায়েল, লিও, ক্রিস্টিয়ানোদের। 900 গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা রোনালদোর এই ম্যাচে তা স্পর্শ করতে চাই মোটে আরেকটা গোল। বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া বরাবরই দুর্দান্ত। তাদের গোল করার দক্ষতাও অসাধারণ। তবে যে কোনো পরিস্থিতির জন্য আমাদের দল প্রস্তুত। ক্রিস্টিয়ানো আমাদের দলের সবার জন্য অনুপ্রেরণা। আমরা জানি সে কি করতে পারে। বিশ্বাস জয় দিয়েই
টুর্নামেন্ট শুরু করতে পারবো আমরা। অন্যদিকে বেলগ্রেডে ভিন্ন চ্যালেঞ্জ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। তবে প্রতিপক্ষের জন্য বদ্ধভূমি খ্যাত রেড স্টার স্টেডিয়ামে লা রোহাদের স্বস্তি এনে দিতে পারে উইলিয়ামস ইয়ামালের এই ছবিটা। দুসান টেরিচের অবসর, আলেকজান্ডার মিত্রোভিচ আর মিলকোনোভিচের ইনজুরিতে কাজটা সহজ হতে পারে স্প্যানিশ ফরোয়ার্ডদের। মধ্যমাঠে রদ্রি, দানি অলমোর সঙ্গে ইয়ামাল, উইলিয়ামস, ওয়াইট জাবাল জুটি। ক্লাবের হয়ে সবাই আছেন দারুণ ছন্দে। নিজেদের ফুটবল ইতিহাসে মোটে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। 2012 সালে সেই প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে 2-0 ব্যবধানে হেরেছিল সার্বিয়া। মাহবুব রিমন, সময় সংবাদ। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে এখন থেকে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটাররা এই পরীক্ষায় অংশ নেবেন। লাহোরে আগামী 6 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফিটনেস পরীক্ষা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল ছবি বলে দেয় কতটা স্বস্তি নিয়ে দেশে ফিরেছেন শান্ত মিরাজরা। তবে ঠিক বিপরীত চিত্র পাকিস্তানে। টাইগারদের কাছে হোয়াইট ওয়াশের পর সবকিছু নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছে পিসিবি, যার শুরুটা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস দিয়ে। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস সমস্যা নতুন নয়। বর্তমান অনেক ক্রিকেটারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড, তাই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করেছে পিসিবি। শুধুমাত্র সে পরীক্ষায় পাশ করলেই নাম থাকবে আগামী 1 বছরের কেন্দ্রীয় চুক্তিতে। ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল ক্রিকেটারকে। এছাড়া চুক্তির বাইরে থাকা আন্তর্জাতিক ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটাররাও অংশ নেবেন এই পরীক্ষায়। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট 27 ক্রিকেটার। ফিটনেস পরীক্ষার পর 3 সংস্করণে খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনায় কমে আসতে পারে সে সংখ্যা। লাহোরে ফিটনেস পরীক্ষা শুরু হওয়ার কথা 6 সেপ্টেম্বর, যা চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন এবং লাল বলের কোচ জেসন গিলেস্পির অধীনে ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন বাবর আজমরা। এই ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স কাপে অংশ নেবেন ক্রিকেটাররা। পিসিবির কোচিং স্টাফদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থান নতুন কিছু নয়। এর আগেও ফিটনেস নিয়ে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিসিবি। পাকিস্তানের অনেক কোচই ফিটনেসকে গুরুত্ব দেওয়ার কথা শোনা গেছে, তবে কেউই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। এর আগে কোচ থাকাকালীন মিসবাউল হকও ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এখনই অবসর নয়, বরং এখনও জাতীয় দলের জন্য নিজেকে সম্পদ হিসেবে মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সমালোচনায় ভেঙে না পড়ে নতুন উদ্দীপনা নিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন CR7। প্রায় জাতীয় দলে কোচের বাজে আচরণের শিকার হয়েছেন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন রন। কোচের সিদ্ধান্ত যৌক্তিক হলে পেশাদারিত্ব বজায় রেখেই খেলা চালিয়ে যেতে চান তিনি। 2022 কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকে ধরেই নিয়েছিলেন ওখানেই হয়তো ইতি টানবেন CR7। সেই ব্যর্থতা সমালোচনাকে পেছনে ফেলে নতুন উদ্যমে ক্লাব ফুটবলে মাঠে ফিরেছিলেন সুপারস্টার। বিশ্বকাপের পর বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছিলেন এখনই ক্যারিয়ারের ইতি টানতে চান না, আন্তর্জাতিক ফুটবলে থাকতে চান আরও কিছুদিন। এরপর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ইউরো চ্যাম্পিয়নশিপে। সেখানেও কিছুই করতে পারেননি ক্রিস্টিয়ানো। টুর্নামেন্ট জুড়ে একটা গোলও পাননি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করার পর রনের কান্নার ছবি দেখেছে পুরো বিশ্ব। টুর্নামেন্ট থেকে দলের বিদায়ের সে ক্ষত এখনো দগদগে তার হৃদয়ে। ইউরোর পর আরও একবার অবসরের গুঞ্জন উঠেছিল। অনেকেই দেখে ফেলেছিলেন তার ক্যারিয়ারের শেষ। তবে সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে উয়েফা নেশনস লিগে অভিযান শুরু করছেন CR7। হাজার সমালোচনাও ভাঙতে পারেনি রোনালদোকে, বরং সেসব নেতিবাচক মন্তব্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তবে সমালোচকদের কথায় পাত্তা না দিলেও বিভিন্ন সময় কোচদের আচরণ দাগ কেটেছে তার মনে। Isso é tudo da imprensa.
সমালোচনাকে খারাপভাবে নিলে হবে না, এটা এগিয়ে যাওয়ার জেদ তৈরি করে। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী খেলবো, পেশাদার নীতি মেনেই খেলা চালিয়ে যেতে চাই। ক্যারিয়ারের শেষ পর্যন্ত আমার মানসিকতা একই রকম থাকবে। তবে আমি অনেক সময় কোচের বাজে আচরণের শিকার হয়েছি। আমি পরিষ্কার করেই বলতে চাই, পেশাদার সিদ্ধান্ত নেওয়া হলে আমি তার সম্মান করব, পেশাদারিত্ব ধরে রেখে সহায়তা করে যাব। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বয়স, তবে রোনালদো দমে যাওয়ার নয়, খুব শিগগিরই অবসরের সিদ্ধান্ত নয়, এখনও নিজেকে জাতীয় দলের সম্পদ বলে মনে করেন, তাই চালিয়ে যাবেন খেলা। অবসরের বিষয়গুলো গণমাধ্যমের তৈরি, আমার ভাবনায় কখনোই এই সিদ্ধান্ত আসেনি। যখন নিজেকে জাতীয় দলের জন্য সম্পদ মনে হবে না, তখন অবসরের ঘোষণা দেব। আমার মনে হয় আমি জাতীয় দলের জন্য এখনো বড় সম্পদ। যদি এর ব্যতিক্রম কিছু হয় তাহলে আমি সবার আগে মেনে নেব, কারণ আমি জানি আমি কে এবং আমি কি করতে পারি। নেশনস লিগেই ইউরো আর বিশ্বকাপ ব্যর্থতা ঘোচাতে চায় ক্রিস্টিয়ানো রোনালদো। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার মতো কোনো ক্রীড়াবিদ যারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে, তাদের সাথে এই ধরনের কোনো হয়রানির শিকার হোক, সেটা আমি কখনোই চাই না। নিজের পরিণতি সাকিব মাশরাফির ক্ষেত্রে দেখতে চান না আমিনুল। উদ্দেশ্য প্রণোদিত হয়রানি না করার আহ্বান, গণঅভ্যুত্থানে নীরব থাকায় দুই ক্রিকেটারকে বললেন ক্ষমা চাইতে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।